আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা জহির রায়হানের 21-এর গল্প সেদিন আমরা ক্লাসে বুঝে বুঝে সহজ ভাষায় পড়েছিলাম। আজকে এর বহু নির্বাচনী এবং সৃজনশীল ও গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন আলোচনা করব। বহু নির্বাচনীর জন্য আমাদের লেখক পরিচিতি, শব্দার্থ এগুলো পড়তে হয়, তোমরা সবাই জানো। কাজেই আমরা প্রথমে লেখক পরিচিতি জেনে নেই। জহির রায়হান 1935 সালের 19 আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ। 1958 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। একজন ছোট গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে জহির রায়হান খ্যাতি অর্জন করেন। তিনি মূলত মধ্যবিত্ত জীবনের রূপকার, মধ্যবিত্ত জীবন নিয়ে তিনি লিখেছেন বেশি। চারপাশের মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার চিত্র তার রচনাকে সমৃদ্ধ করেছে। সমাজের নানা বৈষম্য ও অসঙ্গতির বিরুদ্ধেও তার কণ্ঠ ছিল বলিষ্ঠ। হাজার বছর ধরে, বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, আরেক ফাল্গুন ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস। বাংলাদেশের একজন খ্যাতিমান চলচ্চিত্রকার হিসেবেও জহির রায়হানের পরিচিতি রয়েছে। তিনি চলচ্চিত্রকার ছবিও বানাতেন। স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের বিজয় লাভের অল্পকাল পরেই 1972 সালের 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন ও শহীদ হন। তার লাশ আর পাওয়া যায়নি। শব্দার্থগুলো জেনে নেই। উদ্বিগ্ন অর্থ দুশ্চিন্তাগ্রস্ত, উৎকণ্ঠিত। ব্যাকুল অর্থ উদ্বিগ্ন অর্থ ব্যাকুল। তন্দ্রা বিস্ময়, নিদ্রার আবেশ বা ঘোর। ঘুমের ঝোঁক, ঘুম ঘুম ভাব হয় না আমাদের অনেক সময়, ঘুম হচ্ছে না ঠিক কিন্তু ঘুম ঘুম ভাব, সেটা হচ্ছে তন্দ্রা। বিস্ময় অর্থ আশ্চর্য চমৎকৃত ভাব। ওস্তাদ অর্থ গুরু, শিষ্য শিক্ষক শিষ্যের শিক্ষক। অ্যানাটমি জীববিজ্ঞানের একটি ক্ষেত্র যা জীবদেহের গঠন শনাক্তকরণ এবং বর্ণনার সাথে সম্পৃক্ত। স্কেলিটন অর্থ হচ্ছে কঙ্কাল, আর স্কাল অর্থ হচ্ছে মাথার খুলি। বার্নার্ড শ এখানে বলা হচ্ছে একজন আইরিশ নাট্যকার ও সমালোচক। শব্দার্থ আমাদের এখানে বেশি খুব একটা নাই। আমরা এবার বহু নির্বাচনী প্রশ্নে চলে যাব। আচ্ছা, তপুকে শেষবারের মতো দেখা গিয়েছিল কোথায়? হাইকোর্টের মোড়ে। তপুকে আবার ফিরে পাওয়া গেল কত বছর পর? 4 বছর পর। তপু তার বন্ধুদের সাথে কয় বছর ছিল? 2 বছর ছিল। রাহাত সারাদিন ঘুরে কাদের সন্ধান পায়নি? তপুর মা ও বউয়ের। বিয়ে করবে না তো সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা? কথাটি কে বলেছিল? শানু বলেছিল। শানু তাদের মধ্যে আরেকজন বন্ধু, সে বলেছিল, কিন্তু তার এখানে বিশেষ কোনো চরিত্র হিসেবে, গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তার কোনো দখল ছিল না। আচ্ছা, তপুরা একসাথে কয়জন ছিল? 3 জন ছিল। এই 3 জনকে নিয়েই মোট কেন্দ্র করে গল্পটা আবর্তিত হয়েছে। 3 বন্ধুর মধ্যে সবচেয়ে ছোট কে ছিল? তপু। তপুর স্ত্রীর নাম কি ছিল? রেনু। গল্পে কে বার্নার্ড শ হতে চেয়েছিল? হুৎকা মোটা লোকটি। ওই যে তপু গল্প করছিল না, যে একটা লোক সম্বন্ধে, যে সে একটা গাড়ির তলে পড়ে মারা গেছে, সেই লোকটি, সে বার্নার্ড শ হতে চেয়েছিল। শহরের সেরা নাচিয়ে ছিল কে? এখানে রুনি। রুনি নামে একটা মেয়ের কথা গল্পে বলা হয়েছে। সে প্রথমে নাচতো, পরে রাজনীতি করতো। সে পরে মোটা হয়ে গিয়েছিল, প্রথমে শুকনো ছিল, মনে আছে কি তোমাদের? সেই রুনি ছিল শহরের সেরা নাচিয়ে।
পরে কিন্তু সে রাজনীতি করত। আচ্ছা, তপুকে রেস্তোরাঁয় নিয়ে খাইয়েছিল কে? রুনি। তপুর পায়ে কি সমস্যা ছিল? ডান পা থেকে বাঁ পাটা 2 ইঞ্চি খাটো ছিল। ডান পা থেকে বাঁ পাটা 2 ইঞ্চি খাটো ছিল। বহু নির্বাচনী প্রশ্ন, তারপরও আমি আলোচনা করছি যে তাতে কিন্তু তার কোনো সমস্যা হতো না। হতো কি, ওই যে 2 ইঞ্চি হিলালা জুতা পরতো সে বাঁ পায়ে, কাজেই তাকে যে সে খুঁড়িয়ে হাঁটতো সেটা বোঝা যেত না। মিছিলে কে স্লোগান দিচ্ছিল? আচ্ছা, মিছিলে স্লোগান দিচ্ছিল হলো রাহাত। মিছিলে তপুর হাতে কি ছিল? তপুর হাতে ছিল একটা প্লাকার্ড। তপুর প্লাকার্ডে কি লেখা ছিল? রাষ্ট্রভাষা বাংলা চাই। তপুর কোথায় গুলি লেগেছিল? কপালে ঠিক মাঝখানে। তপু কোন জিনিসটি রাহাতের কাছে ছিল? তপুর কোন জিনিসটা ছিল? গরম কোটটি। স্কাল অর্থ কি? মাথার খুলি। আর স্কেলিটন শব্দের অর্থ হচ্ছে কঙ্কাল। বার্নার্ড শো কে ছিলেন? একজন আইরিশ নাট্যকার ও সমালোচক। জহির রায়হানের 21 গল্পটি কি জাতীয় রচনা? এটা একটা ছোট গল্প। 21 গল্প কোন পটভূমিতে রচিত? 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতে, অর্থাৎ 1952 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই ছোট গল্পটি রচিত, এজন্য এটাকে পটভূমি বলা হয়েছে। 21 গল্প যেহেতু তোমাদের এর আগে পাঠ্য ছিল না, তাই কোনো বোর্ডের প্রশ্ন এখানে আমাদের নাই যে অত সালে এসেছে। তারপরেও আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে জন্য এখানে তুলে এনেছি, যে বিষয়গুলো পড়ে যদি তোমরা পরীক্ষার হলে যাও তোমাদের সকল প্রশ্ন উত্তর করতে খুব সহজ হবে। আচ্ছা, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। এখানে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট কি? 1952 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল সেই প্রেক্ষাপটের কথা বলা হয়েছে। সেই সময় কি হয়েছিল? শহীদ মিনারের সামনে, ঢাকা মেডিকেলের সামনে, ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে আপামর জনগণ, ছাত্র, শিক্ষক সকলে মিলে কি করেছিল? সেখানে জড়ো হয়েছিল 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখে। সেই 21 ফেব্রুয়ারি তারিখে কেন তারা জড়ো হয়েছিল? ভাষার দাবিতে জড়ো হয়েছিল। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জড়ো হয়েছিল। কেন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি হয়েছিল? তোমরা অনেকেই জানো যে আমাদের বাংলা ভাষা কি ছিল? রাষ্ট্রভাষা ছিল না আমাদের। উর্দু ছিল পশ্চিম পাকিস্তানিদের ভাষা, আমাদের ভাষা ছিল বাংলা ভাষা। কিন্তু পরবর্তীতে তারা কি করলো? পূর্ব বাংলা, আমরা ছিলাম পূর্ব বাংলায়, তারা ছিল পশ্চিম বাংলায়। পূর্ব বাংলার লোকের উপরেও, মানে আমাদের বাঙালিদের উপরেও উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। তার প্রেক্ষাপটেই কিন্তু এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং 21 ফেব্রুয়ারি 1952 সালের এটি চূড়ান্ত কি মোড় নিয়েছিল। সেই আমাদের গল্পেও কিন্তু আমরা কি দেখি? 21 গল্পে সেই 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখে রাহাত, লেখক এবং তপু তিনজনে মিলে ওই যে মানুষের যে বন্যা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে, কি অনেক মানুষ সেখানে, সেই মানুষের সাথে তারাও ভাষার দাবিতে সেই আন্দোলনে যোগ দিয়েছিল। পরে সেখান থেকে দুই বন্ধু কি প্রাণ নিয়ে ফিরে আসে। মাঝখান থেকে তপু জীবন বিসর্জন দেয় এই ভাষার জন্য। এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটই হচ্ছে কি আমাদের 21 গল্পের মূল বক্তব্য। কাজেই তোমরা এটা জেনে যাবা। গল্পের সাথে মিলিয়ে আমাদের যে ভাষা আন্দোলনের বাস্তবতা সেটা মিলিয়ে লিখলেই কিন্তু এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, এখানে যে এটা হুবহু প্রশ্ন আসবে এরকম না, তবে এটুক জেনে গেলে এখান থেকে তোমরা
অ্যান্সার করতে পারবে। ভাষা শহীদদের অমরত্বের তাৎপর্য। ভাষা শহীদদের অমরত্বের তাৎপর্য, ভাষা শহীদ যারা ছিলেন, এই যে এখানে আমরা তপুকে দেখতে পাই 21-এর গল্প, এখানে কি দেখি যে ভাষা শহীদকে, তপু একজন ভাষা শহীদ না? কেন ভাষা শহীদ? যে সে ভাষার জন্য জীবন দিয়েছে, এই জন্য তপু একজন ভাষা শহীদ। এই ভাষা শহীদরা কি কখনো বিলীন হয়ে গিয়েছে? না, বিলীন হয়নি। এটা কখনোই সম্ভব না, সমাজে তো সম্ভব না, দেশে সম্ভব না, রাষ্ট্রে সম্ভব না, বিশ্ব পর্যায়েও আজকে এখন আর কোনোভাবেই সম্ভব না। কারণ এই আন্তর্জাতিক মাতৃভাষা খ্যাতি লাভ করেছে আমাদের এই বাংলা ভাষা। কাজে এই ভাষা শহীদদের অমরত্ব, এই লেখক গল্পে কিভাবে ভাষা শহীদদের অমরত্বকে প্রকাশ করেছেন, তপু মারা যাওয়ার 4 বছর পর গল্প লেখক যেভাবে শুরু করেছেন, আমরা কিন্তু যারা গল্প না পড়েছো তারা কিন্তু বুঝতেই পারবে না যে লেখক আসলে কি বলতে চেয়েছেন। ওই তপুর যে কঙ্কালটা ফিরে এসেছিল সেটা কিন্তু প্রথমে আমরা বুঝি না, বুঝি কি না? প্রথমে আমরা কি বুঝি? যে আসলেই বুঝি তপু ফিরে আসছে। লেখকের বয়ানে যে তপুকে কেন চিনতে পারছি না, তখনও কিন্তু আমরা যারা না পড়েছি তারা বুঝি না যে তার কঙ্কাল ফিরে এসেছে। আমরা বুঝি যে হয়তো তার চুল দাড়ি অনেক বড় হয়ে গেছে, তার চেহারা অন্যরকম হয়ে গেছে, বয়স হয়েছে, সেইরূপ কারণে হয়তো চেনা যাচ্ছে না। দেখো লেখক কী রকমভাবে কি শিল্পর মাধ্যমে এই শহীদের অমরত্বকে এখানে ফুটিয়ে তুলেছেন। তার পরের প্রশ্নে আসো, ভাষা শহীদদের আত্মত্যাগের স্বরূপ। এখানে কিন্তু আরও অনেক কথা বলা যায়, আরও অনেক বড় করে বলতে পারি, কিন্তু ক্লাস অনেক বেশি বড় হয়ে যাবে, তোমরা তখন কি বোর ফিল করবে। এই জন্য কিন্তু আমি অল্প অল্প বলে ছেড়ে দেই। তোমরা এই মধ্যেই যদি তোমরা এইটুক আমি যেটুক বলি সেটুকুই যদি তোমরা বুঝো, অনেক বেশি লিখতে পারবে আমি জানি। তারপর 3 বলছি, ভাষা শহীদদের আত্মত্যাগের স্বরূপ। ভাষা শহীদরা কি করেছে? তাদের আত্মত্যাগের শেষ আছে। আমরা ওই 1952 সালের ভাষা আন্দোলনের ভাষা শহীদদের কথা নাই বা মনে করলাম, আমাদের যে 21-এর গল্প জহির রায়হান রচিত, এখানে আমাদের ভাষা শহীদ কি আত্মত্যাগ করেছে সেটাই আমরা বলি, তাহলেই তো অনেক হয়। সেখানে কি করেছে? তপু যখন লেখক এবং তার আরেক বন্ধু রাহাতের সাথে মিছিলে যোগদান করেছে, মানে মিছিলে যাচ্ছিল, তখন তার স্ত্রী রেনু এসে কিন্তু তাকে অনেক টানাটানি করেছে মিছিল থেকে সরে আসার জন্য, বাড়িতে যাওয়ার জন্য। মায়ের কথা বলেছে যে মা যেতে বলেছেন, কিন্তু সে কি করেছে? যায় নাই। সে তো বুঝতেই পারে নাই যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে। তার চোখে ছিল কত রকমের রঙিন স্বপ্ন। 3 বন্ধুর মধ্যে সেই সবচেয়ে বেশি কথা বলতো, সেই সবচেয়ে বেশি স্বপ্ন বুনতো, তাই না? তোমরা পড়েছো গল্পটা। এই যে তার যে আত্মত্যাগ, কি আত্মত্যাগ করলো সে? তার কেউ নাই, শুধু একটা মা আর বউ। তাদের ছেড়ে, দুনিয়া ছেড়ে, সকল শখ আহ্লাদ, সকল স্বপ্নকে কি করে বিলীন করে দিয়ে সে চলে গেল আত্মহুতি দিতে। কিসের জন্য? ভাষার জন্য। ওখানে অবশ্য যারা ওই মিছিলে নেমেছিল তারা সবাই কিন্তু জানতো যে আমরা যে এখানে এসেছি আমরা ফিরে নাও যেতে পারি। এই যে শহীদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের স্বরূপ এখানে আমরা 21-এর গল্পে খুঁজে পাই। আর আমাদের বাস্তব যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেখানেও আমরা কি মর্মে মর্মে উপলব্ধি করি না? আমরা সেগুলো সব ঘটনাই জানি। আচ্ছা, স্বজন হারানোর দুঃসহ বেদনার চিত্র। এই যে আত্মত্যাগ আর স্বজন হারানোর দুঃসহ বেদনার চিত্র কিন্তু প্রায় কাছাকাছি। স্বজন হারানোর দুঃসহ বেদনার চিত্র, এখানে তপুকে হারিয়ে তপুর মা কি করেছিলেন? গড়াগড়ি দিয়ে, হলে এসে গড়াগড়িতে দিয়ে, মেঝেতে গড়াগড়ি দিয়ে কিন্তু কান্না করেছিল। একমাত্র ছেলে, একমাত্র অবলম্বন, তার আর কেউ নাই। এমনকি দেখা গেছে পরবর্তীতে সেই ছেলের শোকে সে মারাও গিয়েছে ওই 4 বছরের আগেই, তাই না? তাহলে আমরা কি দেখি? এই যে স্বজন হারানোর দুঃসহ বেদনার চিত্র ফুটে উঠেছে তপুর মা এবং স্ত্রীর মধ্যে। আর তপুর স্ত্রী কি করেছিল? চোখ দিয়ে শুধু অশ্রু ঝরছিল, ভাষা দুটি চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সে কারোর সাথে কোনো কথা বলে নাই, কারো দিকে কোনো দিকে তাকায় নাই। পরে যেদিন আবার তার ওই যে গরম কোটটা নিতে এসেছিল রাহাতের কাছ থেকে, সেদিনও কিন্তু সে কারোর সাথেই
কথা বলে নাই। কেন বলে নাই? দারুণ অভিমানে, যে তারা ইচ্ছে করলে তার স্বামীকে না নিলেও পারতো। তা রেণুর মনের মধ্যে এমন এক ধরনের কথা, তাই না? এই যে দুঃসহ বেদনার পরবর্তীতে রেণু কি করেছিল? অন্য এক জায়গায় বিয়ে করেছিল। এই যে দুঃসহ বেদনার চিত্র ফুটে উঠেছে, এর চেয়ে আর করুণ চিত্র কি হতে পারে? তারপরে বলছি, দেখো, ভাষা শহীদদের প্রতিনিধি হিসেবে তপু চরিত্রে বিশ্লেষণ। ভাষা শহীদদের প্রতিনিধি, ভাষা শহীদ 1952 সালের ভাষা শহীদদেরকে আমরা জানি এবং চিনি। সালাম, বরকত, রফিক, জব্বার, এরা এই যে এই ভাষা শহীদ, এই ভাষা শহীদদের প্রতিনিধি যেন করেছে এই তপু চরিত্রটি। তপু চরিত্রটি আমরা কোথায় পাই? জহির রায়হানের লেখা 21-এর গল্পে। কি করেছে? ওই 21শে ফেব্রুয়ারি 1952 সালের বাস্তব চিত্র যেটা ছিল আমাদের, সেখানেও কিন্তু শহীদরা এমনিভাবেই কি করেছে? জীবন দিয়েছে ভাষার জন্য। আর আমরা গল্পেও দেখি তপু কিভাবে তার জীবন বিলিয়ে দিল ভাষার জন্য। আসলে মূলত এই যে 1952 সালের ভাষা আন্দোলনই কিন্তু পরবর্তীতে আমাদের কি করেছিল? 1971 সালের যুদ্ধে আমাদেরকে জয়ী হতে অনুপ্রাণিত করেছিল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল বাঙালিদের। তাই আমরা কি বলতে পারি? যে হ্যাঁ, এই তপু চরিত্রটি কি করেছে? সকল ভাষা শহীদদের প্রতিনিধিত্ব করেছে। এই প্রশ্নগুলো যে আমি বলি তোমাদের এখানে এটা কোনো সৃজনশীল প্রশ্নও না, কোনো বহু নির্বাচনী প্রশ্নও না, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ বিষয়াবলী। এই বিষয়াবলী জেনে গেলে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে, এটা একেবারেই 100-তে 100 শিওর। এবার আসো, প্রতিবারের মতো আমরা কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করি। এই সৃজনশীল প্রশ্নগুলো হুবহু যে আসবে এমন কিন্তু না, কিন্তু এই আলোচনা মধ্য দিয়ে তোমরা এর ধরন, লেখার ধরনটা বুঝতে পারবে। দেখো, প্রথম উদ্দীপকে কি বলা হয়েছে? চিঠি পেয়ে মায়ের কাছে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েও মাঝপথে 1952 সালের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয় ছেলেটি। এখানে একটি ছেলে গুলিবিদ্ধ হয় কোথায়? মিছিলে। এই গুলিবিদ্ধ হওয়ার ছেলেটি এখানে কি আমাদের তপুর সাথে মিল রয়েছে, তাই না? আচ্ছা, এবার আমরা প্রশ্ন দেখি। এখানে কয়েক প্রশ্নে তপুর মৃতদেহ কারা নিয়ে গিয়েছিল? তপুর মৃতদেহ মিলিটারিরা ধরে নিয়ে গিয়েছিল, তাই না? দুই বন্ধুর মাঝখান থেকে তপুর মৃতদেহটা মিলিটারিরা ধরে নিয়ে গিয়েছিল। এখানে এক কথায় উত্তর লিখে দিবে তোমরা। তপু ডাক্তারি পাশ করে গ্রামে যেতে চেয়েছিল কেন? তপু সাদাসিধে জীবন পছন্দ করত। 3 বন্ধুর মধ্যে তপু ছিল কি সবচেয়ে বেশি গল্পপ্রিয়, আড্ডাবাজ। সে কিন্তু গল্প বলতে খুব পছন্দ করত এবং কোনো গল্পকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারত। গল্প শুরু করলে সে কিন্তু আর সহজে থামতেই চাইতো না। এই যে গল্প ডাক্তার, পরে সে কি করলো? যে বলল সে যদি ডাক্তারি পাশ করে, বন্ধুদের একদিন বলল ডাক্তারি পাশ করে তাহলে সে গ্রামে চলে যাবে, সেখানে অতি সাধারণ জীবনযাপন করবে। তার ঘরে কোনো বিলাসবহুল কোনো আসবাবপত্র বা বিলাসবহুল কোনো জিনিসপত্র থাকবে না, খালি একটা ডিসপেন্সারি থাকবে, এটা সে বলেছিল নিজের ভাষায়। তাই সে গ্রামে চলে যেতে চেয়েছিল। আচ্ছা, মিছিলে গুলিবিদ্ধ ভাষা শহীদ 21শে গল্প ছোট গল্পের কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো। মিছিলে গুলিবিদ্ধ ভাষা শহীদ, এই যে ভাষা শহীদ, এই ছেলেটি 21শে গল্প কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? আমাদের 21শে গল্পের এই ভাষা শহীদ, মিছিলে গুলিবিদ্ধ ভাষা শহীদ যে উদ্দীপকের, সে আমাদের তপুর কথাই তো মনে করিয়ে দেয়। 21শে গল্পের ছোট গল্পটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত, আর এখানে মূল চরিত্র হচ্ছে তপু। মাতৃভাষার অধিকার আদায়ের জন্য মিছিল নিয়ে এগিয়ে গিয়েছিল ভাষা আন্দোলনে। মিছিল চলাকালীন মিলিটারিরা বন্দুক থেকে
ছুটে আসা একটা গুলি তপুর কপালের মাঝ বরাবর লাগে এবং সাথে সাথে তপু মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর উদ্দীপকে আমরা কি দেখি? উদ্দীপকে দেখি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মিছিলে কি মায়ের চিঠি পেয়ে একটি ছেলে বাড়িতে রওনা হয়েও সে মাঝপথে এসে যখন দেখে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে কি মিছিল হচ্ছে, ভাষার দাবিতে মিছিল হচ্ছে, সেই তখন ছেলেটি কি করেছিল? সেই মিছিলে যোগ দিয়েছিল এবং মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। আর 21-এর গল্প ও আমরা কি দেখি যে এখানে তপুও প্লাকার্ড হাতে মিছিলে নেমেছিল এবং সেখানে শহীদ হয়। কাজেই উদ্দীপকের মিছিলে গুলিবিদ্ধ ভাষা শহীদ এবং 21-এর গল্পে তপুকেই আমাদের মনে করিয়ে দেয়। আচ্ছা, একেবারে আর কি সেম। তারপরের ঘটনাটি দেখো, উদ্দীপকের ভাষা আন্দোলনের বাস্তব সত্য, কিন্তু 21-এর গল্প ভাষা আন্দোলনের শিল্প সত্য। এখানে বাস্তব সত্য বলছে একটা, উদ্দীপকের ঘটনাটি ভাষা আন্দোলনের, উদ্দীপকের ঘটনাটি ভাষা আন্দোলনের বাস্তব সত্য, কিন্তু 21-এর গল্প হচ্ছে শিল্প সত্য। এখন এই শিল্প কি বলো দেখি? শিল্প হচ্ছে কি? শিল্প হচ্ছে লেখকের মনের রঙে রাঙানো একটি গল্প, যেটি আমাদের কাছে শিল্পের মতো মনে হয়। 21-এর গল্প ছোট গল্পে দেখা যায় লেখক ভাষা আন্দোলনের কে কেন্দ্র করে ছোট গল্পটি লিখেছেন, যার কেন্দ্রীয় চরিত্র ছিল তপু। ভাষা আন্দোলনে মিছিলরত অবস্থায় মিলিটারির গুলিতে তপু শহীদ হয় এবং তার লাশটাকে পর্যন্ত তারা নিয়ে যায়। সেদিন তপুর গুলি লেগেছিল কপালের একেবারে মাঝ বরাবর। তপুর কি বাঁ পাটা ডান পা থেকে ইঞ্চি 2 ছোট ছিল। বছর 4 আগে পাওয়া এমন এক বছর 4 পরে পাওয়া এমন এক মানব কঙ্কাল সেই একই শারীরিক চিহ্ন নিয়ে ফিরে এসেছে লেখক এবং তার বন্ধুদের মাঝে। এভাবে এক বাস্তব সত্যের পথায় কল্পনায় রং মিশিয়ে শৈল্পিক রূপে লেখক ফুটিয়ে তুলেছেন ভাষা আন্দোলনের বাস্তবতাকে। যেখানে ভাষা আন্দোলন তাতে শহীদ হওয়া তরুণদের সাহিত্যিক প্রতীক হয়ে ফুটে উঠেছে, এখানে শিল্পের সাথে সত্যের মিলবন্ধন রূপ লাভ করেছে শিল্প সত্যে। বুঝেছ? মানে ওই লেখকের কল্পনার রং মিশ্রিত হয়ে এটা শিল্প সত্যে পরিণত হয়েছে। আর অপরদিকে উদ্দীপকে 52 সালের ভাষা আন্দোলনে মায়ের কাছে ফিরে যাওয়ার উদ্দেশ্যে যে ছেলেটি বাড়ি থেকে রওনা হয়েছিল বা হল থেকে রওনা হয়েছিল, সে আর মায়ের কাছে পৌঁছতে পারেনি, পথে মিছিলে যোগদান করে এবং সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এগুলো কিন্তু বাস্তব সত্য। আর 21-এর ভাষা আন্দোলনে শিল্প সত্য পরিশেষে বলা যায়, শিল্প মানুষের সৃষ্টিশীল প্রকাশের মাধ্যম। শিল্পে কখনো বাস্তবতা প্রতিফলন ঘটে, কিন্তু শিল্প সত্য হলো শিল্পের মাধ্যমে সত্যকে প্রকাশ করা, যা আমরা 21-এর গল্পে ছোট গল্পে দেখতে পাই। অপরপক্ষে যা ঘটে তাই বাস্তব সত্য, যা আমরা উদ্দীপকে দেখি। উদ্দীপকের ছেলেটি ভাষা আন্দোলনের বাস্তব সত্য, কিন্তু 21-এর গল্প জহির রায়হানের এটি লেখকের নিজস্ব চিন্তা চেতনা রং রূপ রসে সমৃদ্ধ একটি ভাষা আন্দোলনের শিল্প সত্য। আমরা 4টি সৃজনশীল আলোচনা করলাম, এবার পরবর্তী সৃজনশীল আলোচনা করব। 2 নম্বর সৃজনশীল প্রশ্ন দেখো, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই উদ্দীপকটায় আমরা কি বলছি? উদয় মানে কি? অস্ত, সূর্য উদয়কাল, উষা লগ্ন। বলছে
যে সামনের দিকে ডাকা, ভোর হওয়া মানে সামনের দিকে, প্রাণের দিকে, আনন্দের দিকে, আগামীর দিকে ডাকা। সেখানে যার বাণী শোনা যায় তার ভয় নাই, সে যদি নিঃশেষে প্রাণও দেয় তার কখনো ক্ষয় নাই। এবার প্রশ্নে আসি আমরা, পলকহীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল কার? রেণুর পলকহীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল। উত্তর এইটুকুই। কেন নেমেছিল? তপুর মৃত্যু খবর পেয়ে যখন সে হলে এসেছিল। আচ্ছা, তপুর মা আর বউকে রাহাত খুঁজে পায়নি কেন? 4 বছর পরে যখন তপুর কঙ্কালটি পাওয়া গেল তখন রাহাত তপুর মা এবং বউকে খবর দেওয়ার জন্য গিয়েছিল তারা যেখানে থাকতো, কিন্তু সারা দিন ঘোরাঘুরির পরেও তাদের খুঁজে পায়নি, কারণ তপুর মা মারা গিয়েছিল আর তপুর বউয়ের অন্য এক জায়গায় বিয়ে হয়েছে, যার কারণে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর বলছে দেখো, গয়ে উদ্দীপকে উল্লিখিত বিষয়টি 21-এর গল্প ছোট গল্পের যে ইঙ্গিত বহন করে তার বর্ণনা দাও। এই যে এই বিষয়টি 21-এর গল্পে ছোট গল্পের যে ইঙ্গিত বহন করে তার বর্ণনা দিতে বলা হয়েছে। 21-এর গল্প ছোট গল্পে তপু চরিত্রে বিপ্লবী চেতনার প্রতিফলন আমরা দেখতে পাই। 21-এর গল্প ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এবং এর কেন্দ্রীয় চরিত্র অপু। সে সদা প্রাণোচ্ছল ও স্বপ্নবান এক তরুণ। কলেজের হোস্টেলের বাইরে ভাষা আন্দোলনে জমায়েত দেখে বিপ্লবী তরুণের মন প্রাণ জেগে ওঠে। বন্ধুদের সাথে নিয়ে পা বাড়ায় মিছিলে। রেণু বাধা দিয়েছিল কিন্তু তাকে থামাতে পারেনি। ভাষার অধিকার প্রতিষ্ঠায় প্লাকার্ড হাতে সে রাস্তায় নামে। রাষ্ট্রভাষা বাংলা চাই, এই লেখা প্লাকার্ডে ধারণ করে শহীদ হয় তপু। আর উদ্দীপকে মুক্তিকামী সৈনিকের বিপ্লবী চেতনা বর্ণিত হয়েছে। যারা বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয় তারা মুক্তির পথ দুর্গম জেনেও ওই পথেই বেছে নেয়। বিপ্লবের মাঠে মৃত্যুদূতকে আলিঙ্গন করে তারা ভয় পায় না, তারা মুক্তির প্রত্যয়ে আত্মত্যাগে পিছপা হয় না। মূলত বিপ্লবী চেতনাই তাদের নির্ভীক করে তোলে। 21-এর গল্পে ছোট গল্পে এমনি এক বিপ্লবী তরুণ হচ্ছে তপু। স্ত্রী ও বৃদ্ধ মায়ের আকুতি অপেক্ষা করেও সে নেমেছিল ভাষার জন্য রাজপথে। ফলে তার মেনে নিতে হয়েছিল করুণ মৃত্যু। উদ্দীপকেও তেমনি বিপ্লবী হৃদয় বিপ্লবের মৃত্যুদূতকে আলিঙ্গন করেছিল। সুতরাং বলা যায় উদ্দীপকে 21-এর গল্প ও ছোট গল্পের তপু চরিত্রের বিপ্লবী চেতনার একই প্রতিফলন ঘটেছে। আচ্ছা, ঘরের প্রশ্ন দেখি। যুগে যুগে যারা দেশের জন্য জীবন দেয় তারা ইতিহাসে অমর হয়ে থাকে। উদ্দীপক ও 21-এর গল্প ছোট গল্পের আলোকে বিশ্লেষণ করো। এখানে বলছে যুগে যুগে যারা জীবন দেয়, এটা কি সত্যি ঘটনাই? গয়ের সাথে ঘয়ের অনেকটাই মিল আছে। মুক্তিকামী নতুন প্রজন্মকে প্রেরণা যোগাতে বিপ্লবীরা যুগে যুগে ফিরে আসে। এটা উদ্দীপকে আমরা যেমন দেখতে পাই, তেমনি 21-এর গল্পেও কিন্তু একেবারে শেষটাতে আমাদের এই ইঙ্গিতই করা হয়েছে। 21-এর গল্প ছোট গল্পে একটি কি প্রতীকাশ্রিত গল্প। এখানে ফুটে উঠেছে এক বিপ্লবী তরুণের নাটকীয়ভাবে ফিরে আসার গল্প। গল্পের প্রধান চরিত্র তপু। ওই যে আমি বলেছি একবার যে আমরা গল্প যারা না পড়েছি, প্রথমবার পড়েছি, তারা কিন্তু বুঝতেই পারি না যে তপু আসলে কিভাবে ফিরে আসলো। রাষ্ট্রভাষা বাংলার অধিকার চাইতে গিয়ে শহীদ হয় সে। তার কপালের মাঝখানে গুলি লেগেছিল, তার লাশটিও মিলিটারিরা ধরে নিয়ে গেছিল। হঠাৎ একদিন কলেজের হোস্টেলে একটি কঙ্কালের কপালে গর্ত দেখে সহপাঠীরা আবিষ্কার করে এটা তপুরই কঙ্কাল। তপু এভাবে কঙ্কাল হয়ে ফিরে আসা প্রতীকী অর্থে বোঝায় বিপ্লবী বীরদের মৃত্যু নেই।
আর উদ্দীপকে যারা বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত তারা মুক্তির জন্য কোনো কার্পণ্য করে না। বিপ্লবের ডানা ঝাপটানোর মৃত্যুদূতকেও তারা ভয় করে না। মৃত্যুদূতকে আলিঙ্গন করতে তাদের দ্বিধা হয় না, তবে মৃত্যুর পরও যুগে যুগে ফিরে আসে তারা মুক্তিকামী প্রজন্মকে নতুন প্রেরণা যোগাতে। 21-এর গল্পে ছোট গল্প ভাষা আন্দোলনের গল্প। এখানে তপু কি মূল চরিত্র। তপুর 4 বছর যে নাটকীয়ভাবে ফিরে আসা, এই ফিরে আসাকে কি শহীদ তপুর কঙ্কাল হিসেবে ফিরে আসা, এটা একটা বিপ্লবী অমরত্বকে প্রকাশ করে। জাতীয় ইতিহাসে বীরদের মৃত্যু নেই, তারা বারবার ফিরে আসে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তির প্রেরণা যোগাতে। উদ্দীপকেও বিপ্লবী চেতনার অমরত্বই প্রকাশ পেয়েছে। বিপ্লবীরা মৃত্যুর পরও চির অমর। উদ্দীপক ও 21-এর গল্প ছোট গল্পের প্রেক্ষাপট বিবেচনায় বলা যায় বিপ্লবীরা যুগে যুগে ফিরে আসে। প্রশ্নোক্ত উক্তিটি তাহলে কি আমাদের প্রাসঙ্গিক? এখানে আমরা বহু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী বোর্ড প্রশ্ন এবং সৃজনশীল আলোচনা করলাম। তোমরা এগুলো ভালো করে পড়লে ভালো ফলাফল লাভ করবে আশা করি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সহজে পড়াশিখির পাশে থেকো। আসসালামু আলাইকুম।